আমি আমার কথা আর বলো না। একদিন একটা জামা পরলে সেটা আবার পরের সপ্তাহে পরি। একদিনের বেশি সপ্তাহে পরি না। অনেকেই বলে, রিমাদি, তুমি কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো? এটা আমার একটা গুণ বলতে পারো। বাসে উঠে দরজার সামনেই দাঁড়িয়ে পড়েছিলাম। গন্তব্য মাত্র 5টা স্টপেজ পর, সুতরাং ভিড় ঠেলে ভেতরে ঢোকার কোনো মানেই নেই। কিন্তু বাসের ভিড়ের মধ্যে ভেসে আসা এই কথাগুলো বড্ড টানছিল। মনে হচ্ছিল ভেতরে গিয়ে ঠিক ওনার পাশে দাঁড়াই। কেন এমন অকপটে নিজের কথা বলে চলেছেন মহিলা? মনে হচ্ছিল কাছে গেলে হয়তো আরও কত কি জানতে পারবো। বাসটা জ্যামে দাঁড়িয়ে। এমন সময় ভেতর থেকে এক ভদ্রলোক গেটের কাছে এসে জিজ্ঞেস করলেন, নিজাম প্যালেস? আমি মাথা নাড়াতেই উনি বেশ বিরক্ত হয়ে বললেন, তাহলে ভেতরে ঢুকুন। দেখছেন এমন ভিড়, এরপর তো গায়ে একটু ছোঁয়া লাগলেই ফোসকা পড়বে। ইচ্ছে করছিল লোকটাকে অনেক কিছু বলি, কিন্তু কিছু আর বললাম না। শুনলাম ততক্ষণে ভেতর থেকে ভদ্রমহিলা বলেই যাচ্ছেন, রান্না আমি নিজেই সব করি। রান্নার লোকের রান্না রুজবে নিলয়ের? ও তো আমার হাতের আলু সেদ্ধ মাখাও চেটেপুটে খায়। ওদিকে বুকাই, রাস্তার মোমো রোল সব এখন মাম্মামের রান্নাঘরে। বলেই ওই ভদ্রমহিলা রিমা হেসে ফেলল দাঁত বের করে। আমার খুব ইচ্ছে করছে গল্পটা যাকে করছে তার মুখটা দেখতে। তার জন্য ভেতরে ঢুকতেই হবে। বাসটা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আমার গন্তব্যে পৌঁছাতে মিনিট 15 তো লাগবেই। তাই ঠেলে ঠুলে ঢুকতে যাব, দেখলাম ওই ভদ্রলোক বেশ খুশি। একই তো ওনার বলা কথাগুলোর কোনো প্রতিবাদ করিনি, তার ওপর আবার ওনার কথায় বাধ্য হয়ে ঢুকে যাচ্ছি। তারপর মুখটা ঘুরিয়ে আমি একটু বলেই দিলাম, আমিও সামনেই নামবো। আগে জানুন আমি কোথায় নামবো, তারপর না হয় বাচালতা করতেন। ভদ্রলোক হেসে বললেন, আসলে না, ভিড়ে দাঁড়ালে আপনারই অসুবিধা হতো। আমি আর কথা বাড়ালাম না। এগিয়ে গিয়ে একদম ওই রিমা দেবীর পাশে। তখনও উনি নিজের গুণকীর্তন করেই চলেছেন। আরে, আমার ঘরের বাঁ দিকে যে আকাশি দেওয়ালটা, নিলয় কত বড় একটা ওয়াল পেন্টিং কিনে আনলো। 3,500 টাকা নিল। আমার তো দেখে খুব রাগ হয়ে গেল। এতগুলো টাকা কেউ নষ্ট করে? বললাম, আগে বললে আমি এঁকে দিতাম। সামনের ভদ্রমহিলা বেশ অবাক। সেটা অবাক নাকি বিরক্ত বেশ বোঝা গেল না। তবে অফিসে যাওয়ার সময়ে গরমে ভিড়ে ওনার এই আত্মগর্বিত মনোভাব ভালো না লাগারই কথা, কিন্তু আমার বেশ লাগছে। আজকাল তো যার সাথেই কথা হয় শুধু অবসাদ আর বিষণ্ণতার কথা। ডিপ্রেশন একমাত্র পছন্দের শব্দ। তার মাঝে এনার এত সুখ দেখে বেশ লাগলো আমার। অসুখের মধ্যে এই এক টুকরো সুখের দাম কম নয়। তুমি আবার আঁকতে পারো নাকি? বসে থাকা ভদ্রমহিলা বলতেই রিমা হেসে বললেন, হুম, বেশ ভালো পারি। ছোটবেলায় কম প্রাইজ পেয়েছি। লোকে আমায় নৃত্যশিল্পী হিসেবে চিনলেও আঁকায় গানে সবেতেই আমার খুব দক্ষতা ছিল। তুমি তো অলরাউন্ডার গো, যাতেই হাত দাও তাতেই সোনা। বসে থাকা ভদ্রমহিলার মুখে একটু তাচ্ছিল্যর হাসি দেখে বুঝলাম উনি ব্যঙ্গ করলেন। রিমা বলে ভদ্রমহিলা হেসে বললেন, ধুর, তেমন কিছু না। আসলে ছোট থেকেই এই নাচ গান আঁকা খুব ভালোবাসতাম। পড়াশোনাটা করতাম, কিন্তু সেটা করতে হয় বলে, বা বলতে পারো বাবা মায়ের চাপে। এই যে নাচে এত ভালো ছিলাম, মা বাবাকে কোনোদিনও একটু প্রশংসা করতে শুনিনি। খালি লোকের ছেলে মেয়ে ভালো এই শুনে গেছি। শ্বশুরবাড়িতে যতই করি নাম নেই। মামা শ্বশুরের ছেলের বউ ভালো, মাসি শাশুড়ির ছেলের বউ ভালো। এই যে নিলয়ের আমার রান্না ছাড়া চলে না, কোনো দিনও মুখ ফুটে বলে? কোনো দিনও বলে না। এই তো জীবনের অর্ধেক কেটে গেল। আগে কষ্ট পেতাম এটা ভেবে যে আমার কি কিছুই ভালো না। আমি নাকি জামা কাপড় কাচলে পরিষ্কার হয় না, মাছে আঁশ লেগে থাকে, ছেলেকে মানুষ করতে পারছি না।
পারি না শুনে শুনে খুব কষ্ট হতো। মুখ চোরা ছিলাম, তাই বলতেও পারিনি কোনো দিনও কারোকে। কিন্তু এখন ছেলে শিখিয়েছে, মাম্মাম তুমি বেস্ট। ব্যাস, ওটাই মহামন্ত্রের মতো কাজ করলো। লাগবে না কারোর প্রশংসা, নিজের ঢাক নিজেই পেটাবো। এটা আত্ম অহংকার নয়, বরং আত্মসুখ, আত্মসম্মান। সংসার ঘিরেই তো জীবন কেটে গেল, কেউ দাম দিল না। রিমা এক নাগাড়ে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল। দেখলাম বসে থাকা ভদ্রমহিলাও এবার একটু আনমনে হাসলেন। সেই হাসিতে আর তাচ্ছিল্য নেই, বরং যেন উপলব্ধি, আত্ম উপলব্ধি। কথাটা কিন্তু ঠিকই বলেছ, তিনি ধীরে বললেন। আমরা সারা জীবন অন্যের মুখে দুটো ভালো কথা শোনার অপেক্ষায় থাকি, অথচ নিজের ভালোটা নিজে স্বীকার করতেই লজ্জা পাই। রিমা মাথা নাড়ল। লজ্জা কেন হবে বলো? আমি যদি নিজের পরিশ্রম, নিজের গুণের দাম না দিই, অন্য কেউ দেবে কেন? নিজের ভুল যেমন স্বীকার করি, তেমন নিজের ভালো দিকগুলোও মনে করিয়ে দিই নিজেকেই। তাতেই মনটা বেঁচে থাকে। এখন যেমন নিলয়ও মাঝে মাঝে বলে, রিমা মাংসটা তুমি দারুণ বানাও, বা ছেলের ভালো রেজাল্টের জন্য তোমার অনেক অবদান। আমি আসলে দেখিয়েছি আমার গুণগুলো, তাই এতদিন সবাই দেখেছে। বাসটা তখন আবার ধীরে ধীরে এগোতে শুরু করেছে। জানালার বাইরে রোদ, ধোঁয়া আর ব্যস্ত শহর। অথচ বাসের ভেতরে দাঁড়িয়ে আমার মনে হলো, ভিতরে এসে লাভই হলো। জীবনের কিছু চরম সত্য উপলব্ধি হলো, কিছু শুনতে পারলাম। আজ রিমা যা বলল, অনেকের মনের কথা, অনেকের ঘরের কথা। পরের স্টপেজে রিমা নেমে গেল। নামার আগে হেসে বলল, আচ্ছা ভালো থেকো কিন্তু। আমি তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল ওর এই নিজের ঢাক নিজেই পেটাবো কথাটার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, বরং আছে বহু বছরের অবহেলা, অস্বীকৃতি আর না পাওয়ার বিরুদ্ধে ছোট্ট একটা প্রতিবাদ। আমরা অন্যকে বাহবা দিতে যতটা কৃপণ, নিজেকে ভালোবাসতেও ততটাই সংকোচ বোধ করি। অথচ আত্মপ্রশংসা আর অহংকার এক জিনিস নয়। অহংকার অন্যকে ছোট করে, আর আত্মসম্মান নিজের ভেতরের ভাঙা মানুষটাকে একটু একটু করে জোড়া লাগায়। বাসটা আমার স্টপেজে এসে থামল। নেমে হাঁটতে হাঁটতে মনে হলো, আজ রিমা শুধু নিজের গল্পই বলেনি, অজান্তেই বলে গেল অসংখ্য নারীর না বলা কথা, না বলা গল্প, যারা সারা জীবন অন্যের স্বীকৃতির অপেক্ষায় থাকে, অথচ একদিন বুঝতে শেখে নিজের মূল্যটা আগে নিজেকেই দিতে হয়।